বিসমিল্লাহির রহমানির রহিম। তো এসএসসি কেমিস্ট্রির ৩য় চ্যাপ্টারে আজকে আমি তোমাদেরকে বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো চলো বোর পরমাণু মডেলটা আসলে কিভাবে হয়েছে বা কিভাবে এটা আবিষ্কার হয়েছে সেটা আমরা একটু দেখি। তো তোমরা যারা আগের ভিডিও দেখেছো বা বই পড়েছো তোমরা জানো যে ১৯১১ সালে রাদারফোর্ড, ঠিক আছে? রাদারফোর্ড একটি পরমাণু মডেল আবিষ্কার করে এবং সেটার মধ্যে কিছু ত্রুটি থাকে। তোমরা জানো যে কিছু ত্রুটি থাকে এবং পরবর্তীতে ১৯১৩ সালে তারই সহকারী অর্থাৎ যখন রাদারফোর্ড ১৯১১ সালে এই মডেলটা আবিষ্কার করেছিল, তখন এই যে যে নিলস বোর তিনি হচ্ছে এই রাদারফোর্ডের সহকারী হিসেবে কাজ করেছিল। বুঝছো? তো তার পরবর্তীতে ১৯১৩ সালে সে আরেকটি মডেল আবিষ্কার করে ২ বছর পরেই এবং সেটার মধ্যে সে এই যে ত্রুটিগুলো ছিল এই ত্রুটিগুলোকে সংশোধন করে দেয়। বুঝছো? ত্রুটিগুলোকে সংশোধন করে দেয়। তো কিরকম ত্রুটি সংশোধন করে? তোমরা যারা হচ্ছে আগেরটা দেখেছো তোমরা জানো যে রাদারফোর্ডের প্রথম ভুল ছিল, প্রথম যেটা ভুল হয়েছিল সে যে আকার বা আকৃতি এটা সম্পর্কে সে কোনো ধারণা দিতে পারেনি। আকার বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। কিন্তু বোর কি করেছিল পরবর্তীতে? সে বলেছিল যে সেও একথা বলেছিল যে কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকবে এবং চারপাশে ইলেকট্রন থাকবে এবং এই ইলেকট্রন গুলো বৃত্তাকার পথে ঘুরবে। কি পথে ঘুরবে বলতো? বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে সে প্রথম যেটা করেছে সে বলেছে প্রোটন এবং নিউট্রন কেন্দ্রে থাকবে, ইলেকট্রন তার চারপাশে ঘুরবে এবং এখানে কি হবে বলতো? যে হচ্ছে বৃত্তাকার পথে ঘুরবে। বুঝছো? বৃত্তাকার পথে ঘুরবে এটা সে বলেছিল। এরপরে সে বলেছিল যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন তাদের একটি কৌণিক ভরবেগ থাকবে। যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন হচ্ছে তার একটি প্রত্যেকটা হচ্ছে ইলেকট্রনের একটি কৌণিক ভরবেগ থাকবে এবং সেই কৌণিক ভরবেগের সূত্রটা হচ্ছে mvr ইকুয়াল টু nh/2 পাই। nh/2 পাই কৌণিক ভরবেগ। আচ্ছা, আগে আমরা একটু ভরবেগ ব্যাপারটা বুঝি। ফিজিক্স এর পড়া যদিও এখানে একটু পড়ে ফেলি আমরা। ভরবেগ আসলে ভরবেগ জিনিসটা কি দেখো তো? ভর এবং বেগের গুণফল। বুঝছো? ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। তাহলে কৌণিক ভরবেগ কিভাবে হইলো? তো কৌণিক ভরবেগ হচ্ছে যদি আচ্ছা ভরবেগটা হচ্ছে যদি সরলরৈখিক পথে যদি কোনো জিনিসের বেগ থাকে এবং সেইটাকে যদি ভর এবং বেগকে গুণ করো তাহলে ভরবেগ পাবা। কিন্তু ওই বস্তুটা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে বা গোলাকার কোনো পথে ঘুরতে থাকে তখন সেই ভরবেগটার নাম হয়ে যাবে কৌণিক ভরবেগ। কি হবে বলতো? কৌণিক ভরবেগ হয়ে যাবে। বুঝছো? তাহলে আমরা জানি যে ইলেকট্রন গুলো হচ্ছে গোলাকার পথে ঘুরে, তাহলে সেই ভরবেগটার নাম কি হবে বলতো? কৌণিক ভরবেগ। এবং এই কৌণিক ভরবেগ বের করার সূত্র হচ্ছে mvr ইকুয়াল টু nh/2 পাই, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর। বুঝছো? এই m হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। তারপর হচ্ছে তোমার v হচ্ছে তোমার হচ্ছে বেগ, ইলেকট্রনটা যতটা জোরে ঘুরতেছে সেটা হচ্ছে তার বেগ এবং r হচ্ছে যে কেন্দ্র থেকে সে কতটা দূরে ঘুরতেছে অর্থাৎ ব্যাসার্ধ। ঠিক আছে? ব্যাসার্ধ। এরপরে হচ্ছে তোমার এন সে কততম কক্ষপথে ঘুরতেছে। যদি ১ হয় ১, ২ হলে ২, ৩ হলে ৩। বুঝছো? ওকে। তারপরে হচ্ছে সে এখানে আমাদের একটা ধ্রুবক লাগবে সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 34। বুঝছো? এটা হচ্ছে তোমাদেরকে জানতে হবে। তো এই কটা জিনিস দিয়ে তুমি হচ্ছে এখান থেকে কৌণিক ভরবেগ বের করতে পারবে। এখন এইখানে হচ্ছে তোমাদের হচ্ছে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে তোমরা মনে করো যে এখানে প্রত্যেকের জন্য মনে হয় আলাদা সূত্র পড়তে হবে বা কিছু। ধরো এখান থেকে তোমাকে যে সবসময় কৌণিক ভরবেগই চাবে ব্যাপারটা কিন্তু এমন না। তোমার কাছে কিন্তু ভিও চাইতে পারে। তখন তুমি কি করবা দেখো, এই যে ৩ টা জিনিসের মধ্যে তোমার কাছে ভি লাগবে। তখন তুমি কি করবা? ভিটাকে রেখে বাকি সবাইকে ওই পাশে নিয়ে যাও, পক্ষান্তর করে দাও। তো তোমরা জানো যে সমীকরণে কোনো কিছু পক্ষান্তর করলে বিপরীত ঘটনা ঘটবে। অর্থাৎ এখানে যারা গুণ অবস্থায় থাকবে ওই পাশে গেলে তারা ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে আমি যদি ধরো এম আর নিয়ে যাবো কারণ আমার ভি প্রয়োজন, তাই না? তাহলে আমি কি লিখবো বলতো? এন এইচ আর এই যে এম আর এটা কিন্তু আমার নিচে চলে যাবে। এখন আগে যারা নিচে থাকবে তারা কিন্তু অবশ্যই থাকবে, তারা কিন্তু চলে যাচ্ছে না। তাদের সাথে গিয়ে এই যে এম এবং আর নিচে চলে গিয়ে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবে। তাহলে এখন তুমি ভি এর মান ইজিলি বের করতে পারবে না বলো? অথবা তোমাকে যদি বলে আর এর মান বের করতে, এখানেও সেম কাজ। তুমি আর কে রেখে এম ভি কে নিয়ে যাও, তাহলে এম ভি কে এখানে নিয়ে যাও। ঠিক আছে? এই যে এম ভি নিয়ে গেলাম এবং এখানে কে থাকবে বলতো? এনএইচ থাকবে। তো ঠিক মনে রাখবা একটা সূত্রের মধ্যে, যেমন এই সূত্রের মধ্যে কি কি আছে বলতো? এম আছে, ভি আছে, আর আছে, তারপর হচ্ছে এন আছে, ৪টা অক্ষর, কারণ এটা তো কনস্ট্যান্ট, এটা তো কখনো চেঞ্জ হবে না। তো এইগুলো চেঞ্জ করা যাবে, বাট এমও আমরা জানি কনস্ট্যান্ট চায় না, তারপরে যদি বলে যে বের করো আর কি বলতেও পারে। তো সেই ক্ষেত্রে তুমি কি করবে? এই যে ৪টা অক্ষর আছে তার মানে এখান থেকে ৪টা সূত্র বানানো যাবে বা ৪টা মান বের করা যাবে। তো ৪টার জন্য তুমি আলাদাভাবে সূত্র মনে রাখবে না। এই সূত্রটাকে শুধু
পক্ষান্তর করবে, তাহলে তুমি চারটা জিনিসেরই ভ্যালু বের করতে পারবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে রাদার নিলস বোরের হচ্ছে 2 নম্বর জিনিস, যে যখন একটা ইলেকট্রন ঘুরতে থাকবে তখন তার একটা কৌণিক ভরবেগ থাকবে এবং প্রত্যেকটা স্তরের জন্য বা শক্তি স্তরের জন্য কৌণিক ভরবেগ গুলো নির্দিষ্ট থাকবে। বুঝছো? এবার পরবর্তীতে সে যেটা বলেছিল, যে যখন ইলেকট্রনগুলো যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন এটা শক্তি হারাবেও না অথবা শক্তি হচ্ছে শোষণও করবে না, অর্থাৎ শক্তির শোষণ বা বিকিরণ কিছুই ঘটবে না। কিন্তু সে যদি এই কক্ষপথ থেকে পরের কক্ষপথে যেতে চায়, ধরো এখানে যদি আসতে চায়, এই ইলেকট্রনটা লাফ দিয়ে যদি এখানে আসতে চায়, তখন তাকে কি করতে হবে? তাকে হচ্ছে শক্তির শোষণ করতে হবে। অর্থাৎ শোষণ, মনে রাখবা, শোষণ মানে হচ্ছে গ্রহণ করা। শোষণ মানে কি বলতো? শোষণ গ্রহণ। অর্থাৎ এভাবে মনে রাখো, তুমি দেখো শোষণ মানে শুষে নেওয়া কোনো জিনিস, ঠিক আছে? শোষণ মানে কি? শুষে নেওয়া, অর্থাৎ কিছু জিনিসকে হচ্ছে নিজের করে নেওয়া, গ্রহণ করা। তাহলে শোষণ মানে হচ্ছে শক্তির কি করবে বলতো? গ্রহণ করবে। আবার যখন সে এই স্তর থেকে, ধরো এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, যখন সে 2 থেকে 1-এ যেতে চাবে তখন সেখানে শক্তির বিকিরণ ঘটবে। তো বিকিরণ মানে কি বলতো? বিকিরণ মানে হচ্ছে ত্যাগ করে যাওয়া বা কমে যাওয়া, অথবা তুমি মনে রাখবে বিকিরণ বের করে দেওয়া। বের করে দেওয়া, ঠিক আছে? বের করে দেওয়া, এটা যদি তুমি মনে রাখো, মানে বাংলা অর্থ জাস্ট মনে রাখলা, বিকিরণ বের করে দেওয়া। তো কি বের করে দিবে? শক্তি বের করে দেবে। তো শক্তি বের করলে সে কি হবে বলতো? শক্তি বা ক্ষমতা যদি মনে করো যে কারো কমে যায়, তখন তার উচ্চ স্তর থেকে তাকে নিম্ন স্তরে চলে যেতে হবে। ব্যাপারটা বুঝছো? তাহলে তুমি নিম্ন স্তরে ছিল, তুমি শক্তির শোষণ করলা, গ্রহণ করলা, ঠিক আছে? শুষে নিলা, একটা ক্ষমতা নিলা, নেওয়ার পরে তুমি লাভ দিয়ে বড় স্তরে চলে গেলে, উপরের স্তরে চলে গেলে। আবার উপরের স্তর থেকে তুমি যখন তোমার শক্তি কমে যাবে বা শক্তি তোমার হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যাবে, তখন তুমি কি করবা বলতো? নিচের স্তরে চলে যাবে। ঠিক ইলেকট্রনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, যে যখন একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে তখন সে শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। কিন্তু যখন সে উচ্চ স্তরে যেতে চাইবে তখন তার শক্তির শোষণ করতে হবে, অর্থাৎ শক্তি গ্রহণ করতে হবে। আবার যখন উচ্চ থেকে নিম্নতে যাবে তখন তাকে শক্তির বিকিরণ করতে হবে। বুঝতে পারছো? তো এইটা ছিল হচ্ছে তোমার যে বোর মডেলের হচ্ছে স্বীকার্য এবং বলতে পারো যে সাফল্য এতটুকু সেগুলো করেছে। কিন্তু তারও কিন্তু কি আছে বলতো? তারও কিন্তু হচ্ছে সীমাবদ্ধতা ছিল। কিরকম সীমাবদ্ধতা ছিল? যে সে বলেছিল যে এটার যে আকার বা আকৃতি, এটা কিন্তু সে বলেছিল বৃত্তাকার। সে কিন্তু এটা বৃত্তাকার বলেছিল, বৃত্তাকার। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ইলেকট্রন শুধু বৃত্তাকার পথেই ঘুরে, বিষয়টা এমন না। ইলেকট্রন হচ্ছে উপবৃত্তাকার পথেও ঘুরতে পারে, অর্থাৎ এরকম পথেও ঘুরে। এটাও কিন্তু আবিষ্কার হয়েছে। বুঝছো? এটাও কিন্তু আবিষ্কার হয়েছে। তারপর হচ্ছে যে সে বলেছিল যে একটি ইলেকট্রন বিশিষ্ট একটা যদি হচ্ছে তোমার পরমাণু থাকে, সেটার বর্ণালী কিভাবে গঠন হবে সেটা সে বলতে পারছে। কিন্তু একাধিক ইলেকট্রন যদি হয় তাদের বর্ণালী কিরূপ হবে সেটা সে ব্যাখ্যা করতে পারেনি। তারপরে হচ্ছে যে সে বলেছে যে মনে করে যে একটা মানে যখন যে বর্ণালী গঠন হবে সেখান থেকে একটি রেখা পাওয়ার কথা ছিল, একটি রেখা। বুঝছো? একটি রেখা পাওয়ার কথা। কিন্তু পরবর্তীতে যখন মানে আরো আধুনিক যন্ত্র দিয়ে দেখা হয় তখন দেখা হয় যে একের অধিক রেখা পাওয়া যায়, এবং এইটা সম্পর্কেও তার মডেলে কোনো রকমের ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই এই হচ্ছে আসলে যে হচ্ছে নিলস বোরের সাফল্য এবং সীমাবদ্ধতা, যেটাই বলো। অর্থাৎ তার সাফল্য হচ্ছে যে রাদারফোর্ড যে ভুলগুলো করেছে সেটাকে সে শুধু সমাধান করতে পেরেছে, এবং তার মধ্যেও আবার কিছু ভুল পাওয়া যায়। পরবর্তীতে আরো অনেক মডেল আছে, মনে করো যে তোমরা উচ্চ মাধ্যমিকে যখন পড়বা তখন আরো বিভিন্ন মডেল সম্পর্কে জানতে পারবা। তখন দেখবা যে এই যে বলেছে যে উপবৃত্তাকার হয়, মানে বলেছে কি, রাদারফোর্ড বলেছে কক্ষপথ, মানে বলছে যে ঘুরবে, কোন পথে ঘুরবে সেটা বলে নাই। বোর বলেছে বৃত্তাকার পথে ঘুরবে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা বৃত্তাকার না, উপবৃত্তাকার পথে ঘুরে। এরও পরবর্তীতে দেখা গেছে আসলে বৃত্তাকার বা উপবৃত্তাকার কোনো পথেই ঘুরে না, এটা শুধু ঘুরে। কোন জায়গায় ঘুরে সেটা বলা যায় না, বাট ঘুরে। এরকমও মনে করে যে আবিষ্কার হয়েছে। তো চলো নিলস বোরের যে প্রথম সূত্রটা, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nsb 2 পাই, এটা থেকে আমরা টং করি। ধরো এটা একটা চিত্র দেওয়া আছে, এখানে আর কিছু দেওয়া নাই, বুঝছো? শুধু এইটুকু দেওয়া আছে। এখন তোমাকে বললো যে সর্বশেষ কক্ষপথের কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো এখান থেকে তুমি বলো যে কৌণিক ভরবেগের সূত্র কি বলতো?
mvr ইকুয়াল টু nh/2 পাই। এটা এখন তুমি বলো যে তোমার কৌণিক ভরবেগের জন্য কি কি মান জানতে হবে, বলো। n এর মান জানতে হবে, h এর মান জানতে হবে, আর পাই এর মান আমরা জানি, এটা লিখবো না। ওকে, এখন সর্বশেষ কক্ষপথ বলতে তুমি কি বুঝছো সেটা তোমাকে বুঝতে হবে। যে দেখো এটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের দাগকে কিন্তু আবার এক ধরা যাবে না, বুঝছো। এখানে কিন্তু তোমরা অনেকে বলবো নিউক্লিয়াসের দাগকে কিন্তু তোমার মানে বৃত্তাকার পথটাকে এক ধরা যাবে না। এই যে পরবর্তীতে যেটা আসছে এটা হচ্ছে তোমার 1 নাম্বার, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে 2 নাম্বার, এবং এই যে এইটা হচ্ছে তোমার 3 নাম্বার। তাহলে দেখো সর্বশেষ কক্ষপথ, তাহলে সর্বশেষ কক্ষপথ কয় নাম্বারে বলো তো? 3 নাম্বারে। তাহলে n এর মান হচ্ছে এখানে 3, এবং তোমরা জানো h এর মান হচ্ছে 6.626 10⁻⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এই যে মান। এখন তুমি শুধু হচ্ছে এখানে ভ্যালুটা বসায় ফেলো, 3 ইন্টু 6.626 10⁻⁻34, 2 ইন্টু আই এর মান বসাও 3.1416। বাস এটাকে তুমি ক্যালকুলেশন করে দাও, তো ক্যালকুলেশন করে দিলে তোমার ইজিলি চলে আসবে। তো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এটার ভ্যালুটা আসবে 3.1636 10⁻⁻34, বুঝছো। তো এই হচ্ছে তোমার কৌণিক ভরবেগ, এগুলো আসলে ইজি। এখন তোমার কাছে যদি মনে করো আরো কিছু ভ্যালু দিয়ে, ধরো m এর মান তো তুমি জানোই, r এর মান দেওয়া ছিল, এখন তোমাকে বলো v এর মান বের করতে হবে, তো তুমি v রেখে বাকি দুইটাকে নিয়ে যাও, মানগুলো বসায় দাও, তাহলে হয়ে যাবে, বুঝছো। ধন্যবাদ সকলকে।